আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিভিডেন্ড পলিসি ক্লাস নাম্বার 4 এবং ডিভিডেন্ড পলিসির সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, যে টপিকটা এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে এমএম হাইপোথিসিস, অর্থাৎ মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। যে সে এখানে একটা কনসেপ্ট দিয়েছে, আপনি লভ্যাংশ দেন আর না দেন কোনো সমস্যা নাই, ভ্যালু অফ দ্য ফার্মে কোনো চেঞ্জ হবে না। এবং এটা আমাকে প্রুভ করে দেখাইতে হবে যে আমরা লভ্যাংশ দিলেও ভ্যালু অফ দ্য ফার্মে কোনো এফেক্ট হবে না, লভ্যাংশ না দিলেও ভ্যালু অফ দ্য ফার্মে কোনো এফেক্ট হবে না। এই টাইপের একটা কোয়েশ্চেন এক্সামে থাকার সম্ভাবনা খুব বেশি। এক্সামের কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন কীরকম থেকে একটু খেয়াল করি। মারিয়া লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 12%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল হচ্ছে 12%। কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে 20 লাখ টাকা। বর্তমানে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ এই ফার্মের মার্কেট ভ্যালু হচ্ছে 20 লাখ টাকা এবং পার শেয়ার কত টাকা করে? 20 টাকা করে। তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্মকে যদি আমি 20 টাকা করে ভাগ দিই, নাম্বার অফ শেয়ারও পাওয়া যাবে, হোল শেয়ার। অ্যাজিউম ভ্যালু ফর আই হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, ই হচ্ছে আর্নিংস এবং ডি হচ্ছে ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছরের শেষে নতুন ইনভেস্টমেন্ট দরকার, রাইজ করা দরকার হচ্ছে 6 লাখ টাকা, আর্নিংস হবে 2 লাখ টাকা এবং ডিভিডেন্ড হচ্ছে 1 টাকা পার শেয়ার। Show that under assumption, যে মডিগ্লিয়ানি এন্ড মিলার assumption, the payments of dividend লভ্যাংশ দেওয়াটা does not affect কোন ধরনের এফেক্ট ফেলে না ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালুতে কোনো ধরনের ইফেক্ট ফেলে না। এই জিনিসটাই আমরা এখানে পাশাপাশি এক্সপ্লেন করে দেখাবো যে কি লভ্যাংশ দিলেও আর না দিলেও, লভ্যাংশ দেন আর না দেন, ভ্যালু অফ দ্য ফার্ম কোনো ধরনের ইফেক্ট ফেলে না। এটা আমাকে শো করতে হয়, এক্সামে এইরকমই আসে। তাহলে এটা আসার সম্ভাবনা খুব বেশি, এই জন্য এটা আমি আলাদা একটা ক্লাস রেডি করছি যে সবাই যাতে এটা প্র্যাকটিস করে ইনশাল্লাহ। এবার আমরা আগে একটু অ্যানালাইসিস করে নিব আমাকে কি কি দেওয়া আছে, এরপর ডিপেন্ড করে আমাদের এই অ্যান্সারগুলো রেডি করতে হবে। খেয়াল করেন, মারিয়া লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ক্যাই। কস্ট অফ ইকুইটি ক্যাপিটালকে বলা হয় ক্যাই। ক্যাই হচ্ছে 12% আর 0.12। অ্যান্ড আমাকে দেওয়া আছে ভ্যালু ফর ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে 6 লাখ টাকা আয়, নিউ ইনভেস্টমেন্টকে বলা হবে আয়। টোটাল আর্নিংস, আমার আয় হবে 2 লাখ টাকা, এটাকে বলা হবে ই। এবং এক লভ্যাংশ দেওয়া হবে পার শেয়ার প্রতি, ডিভিডেন্ড পার শেয়ার ডি দেওয়া আছে 1 টাকা। অনেক সময় আমাকে টোটাল ডিভিডেন্ড দেওয়া থাকবে, টোটাল ডিভিডেন্ড দেওয়া থাকলে সেটাকে টোটাল ডিভিডেন্ড যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে দিলে ডিভিডেন্ড পার শেয়ার পাওয়া যাবে। আমার সবসময় ডিভিডেন্ড পার শেয়ার লাগবে। এবার নাম্বার অফ হোল শেয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ, আমার আগে থেকে কত শেয়ার আছে। তাহলে আমার যেহেতু এরকম নাম্বার অফ হোল শেয়ার ডিরেক্ট দেওয়া নাই, আমাকে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে আমার 20 লাখ টাকা আর পার শেয়ার হচ্ছে কত টাকা মূল্যে? 20 টাকা মূল্যে। তাহলে 20 লাখ টাকাকে আমি 20 টাকা দিয়ে ভাগ করলে আমার নাম্বার অফ শেয়ার পাওয়া যাচ্ছে, হোল শেয়ার, এটাকে বলে নাম্বার অফ হোল শেয়ার। এবার আমরা রিকোয়ারমেন্ট দুইটা স্টেপে করে দেখাবো, দুইটা রেকর্ড করে দেখাবো। এখন একটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম when dividend are paid, আর একটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম when dividend are not paid। ফার্স্ট আমরা রিকোয়ার 1টা খেয়াল করি। এবার খেয়াল করেন স্টেপ রেকর্ড 1-এ ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম when dividend are paid। যখন লভ্যাংশ দেওয়া হবে তখন আমরা ভ্যালু অফ দ্য ফার্ম বের করে দেখাবো। ভ্যালু অফ দ্য ফার্ম বের করার জন্য আমরা 3টে স্টেপ মেনটেন করব। প্রথম স্টেপটা খেয়াল করে, স্টেপ 1, প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছরের শেষে শেয়ার প্রাইস কত দাঁড়াবে। তাহলে নর্মালি আমরা প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ারের একটা সূত্র জানি। যখন আমাকে শেয়ার প্রাইস দুইটা দেওয়া থাকবে বা দুইটার কথা বলা থাকবে, একটা হচ্ছে শেয়ার প্রাইস এট বিগিনিং আর একটা হচ্ছে শেয়ার প্রাইস এট এন্ড, তখন এই সূত্রটা সবসময় ইউজ করা হয় যখন দুইটা শেয়ার প্রাইস আমাকে দেওয়া থাকবে। শেয়ার প্রাইস অর্থাৎ বছরের শুরুতে শেয়ার প্রাইস কত টাকা ছিল, বছরের শেষে শেয়ার প্রাইস কত হইতে পারে। এই ধরনের একটা কনসেপ্ট আসলে আমরা প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্রটা লিখি P not equal to D1 plus P1 divided by 1 plus KI। তাহলে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল চিরাচরিত সূত্র, এটা সবসময় মাথায় রাখতে হবে। মার্কেট প্রাইস পার শেয়ার যদি আমাকে শেয়ার প্রাইস দুইটার কনসেপ্ট দেওয়া থাকে তখন এটা ইউজ করে আমাকে যে কোনো একটা কিছু বের করতে হয়। তাহলে খেয়াল করেন, আমাকে P not শেয়ার প্রাইস এট বিগিনিং, অর্থাৎ স্টার্টিং এ যে শেয়ার প্রাইসটা আমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে বিগিনিং। শেয়ার প্রাইস এট পার শেয়ার হচ্ছে 20 টাকা। আর D1 দেওয়া আছে আমাকে ডিভিডেন্ড পার শেয়ার। এখানে যদি কোনো কারণে ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া না থাকতো, টোটাল ডিভিডেন্ড দেওয়া থাকতো, তাহলে টোটাল ডিভিডেন্ডকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে ডিভিডেন্ড পার শেয়ার বের করতাম। তাহলে D1 মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। আর কস্ট অফ ইকুইটি আমাকে দেওয়া আছে KI। কস্ট অফ ইকুইটি হচ্ছে 12% আর 0.12। আর P1 হচ্ছে প্রাইস পার শেয়ার এট এন্ড, অর্থাৎ বছরের শেষে শেয়ার প্রাইস কত দাঁড়াবে। এটা খুব ইম্পর্টেন্ট, লভ্যাংশ দেন আর না দেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে বছরের শেষে শেয়ার প্রাইসটা বের করে আনা। তাহলে প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে আমরা এখানে P0 আমরা জানি, P0 এর মান বসাইছি। D1 হচ্ছে 1 টাকা, P1 জানি না 1 প্লাস KI।
1 প্লাস কে 1 প্লাস 0.12 হলে 1.12 এটা আর গুণন করলাম, আর গুণন করে আমি এটা এদিকে চলে আসছে 1 প্লাস p1, তাহলে এটা গুণ করলে হচ্ছে 22.40 পয়সা, আর এদিক থেকে 1টা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে p1 পেয়ে গেছি। এবার স্টেপ 2টা আমরা একটু খেয়াল করব। স্টেপ 2 হচ্ছে নতুন কতটুকু শেয়ার ইস্যু করতে হবে। এবার স্টেপ 2 ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড, নতুন কতটুকু শেয়ার ইস্যু করতে হবে। এটা একাধিক বই একাধিকভাবে করেছে, অনেকগুলো স্টেপ মেনটেন করেছে। আমি জাস্ট সিম্পলি 3টে স্টেপ দিয়ে অঙ্কটা করাবো। এই 3টে স্টেপ বারবার মনে রাখতে হবে যে এই 3টে স্টেপের বাইরে কোনো স্টেপ করা যাবে না। সিম্পলি আমার প্রথম স্টেপ হবে শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে শেয়ার প্রাইস কত হবে। স্টেপ 2 হবে কি নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড, অর্থাৎ কতটুকু শেয়ার ইস্যু করতে হবে এটাকে বলা হবে ডেল্টা এন। ডেল্টা এর ক্ষেত্রে আপনি শেয়ার ইনভেস্ট করার জন্য কয় টাকা আপনার নিউ ইনভেস্টমেন্ট দরকার, আই মাইনাস ই হচ্ছে যা আর্নিংস হবে ওখান থেকে, আর ডি হচ্ছে এন, আর ডি হচ্ছে যতটুকু লভ্যাংশ দিয়ে দেওয়া হবে, আর p1 মানে হচ্ছে একটু আগে আমরা স্টেপ 1 যেটা বের করেছি সেটা। তাহলে স্টেপ 1 ছাড়া স্টেপ 2 করা যাবে না। p1 মানে হচ্ছে শেয়ার প্রাইস এট দ্য ইন। তাহলে এই ক্ষেত্রে আমরা 6 লাখ টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট, সেখান থেকে আর্নিংস হচ্ছে 2 লাখ টাকা মাইনাস 1 লাখ ইনটু 1 divided by share price at beginning at the end of the year. Share price হচ্ছে at the end 21.40। তাহলে আমরা ক্যালকুলেশন করে পরে পাচ্ছি 6 লাখ টাকা মাইনাস 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা বাদ দিলে আর 1 লাখ টাকা divided by 21.40। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার পাওয়া যাচ্ছে 23,364.49 শেয়ার। এখানে পয়েন্ট আসলে পয়েন্ট রাখবেন যাতে আমরা বেল অফ দ্য ফার্ম বের করতে 1 টাকা 2 টাকা 10 টাকা দিক সেদিক না হয়। তাহলে ফার্স্ট স্টেপ ছিল শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে শেয়ার প্রাইস কত দাঁড়াবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে কতটুকু শেয়ার ইস্যু করতে হবে নতুন ইনভেস্টমেন্টের জন্য, ডেল্টা এন। তাহলে প্রথম p1 পেয়ে গেছি, p1 দিয়ে আমরা p1 এর ইউজ করে ডেল্টা এন বের করতে হয়েছে। 3 নম্বর স্টেপ হবে বেল অফ দ্য ফার্ম বি। বেল অফ দ্য ফার্ম বি বের করার জন্য আমরা দেখব কিভাবে ইউজ করবে। তাহলে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম ভি বের করার সূত্র ফাইনালি 3 নম্বর স্টেপে আমরা খুব সিম্পলি ভিটা বের করে ফেলবো n প্লাস ডেল্টা n, অর্থাৎ নাম্বার অফ ওল্ড শেয়ার প্লাস নাম্বার অফ নিউ শেয়ার প্লাস শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে শেয়ার প্রাইস কত থাকবে, মাইনাস আই হচ্ছে ইনভেস্টমেন্ট আর ই হচ্ছে টোটাল আর্নিংস 1 প্লাস কে। তাহলে এই ক্ষেত্রে 1 আই হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার হচ্ছে 1 লাখ শেয়ার প্লাস নাম্বার অফ নিউ শেয়ার হচ্ছে 23,364.49, শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হচ্ছে 21.40, আই আর্নিংস হচ্ছে 6 লাখ টাকা প্লাস 2 লাখ টাকা। আগে এটা ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট করবো 26,40,000 টাকা মাইনাস 6 লাখ প্লাস 2 লাখ ডিভাইড বাই 1.12, ফাইনালি পেয়ে গেলাম 20 লাখ টাকা। তাহলে আগেও ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ টাকা ছিল, ডিভিডেন্ড দেওয়ার পরও ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে 20 লাখ টাকা। এবার তাহলে স্টেপ 3টা ফাইনালি স্টেপ 3টা কি, প্রথম স্টেপ হচ্ছে শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বের করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড, কতটুকু শেয়ার নতুন করে ইস্যু করতে হবে সেটা বের করা, তৃতীয় নাম্বার হচ্ছে বেল অফ দ্য ফার্ম ভি বের করা। এবং বেশ কয়েকবার ধরে যদি এটা প্র্যাকটিস করা হয় এই টাইপের ম্যাথগুলো কোনোভাবে ভুল হবে না। এই 3টে স্টেপ মেনটেন করতে হবে। বইতে একাধিকভাবে কিভাবে কি করেছে 4টা স্টেপ 5টা স্টেপ এত কিছু স্টেপ মেনটেন করার দরকার নেই। স্টেপ সিম্পলি 3টা, একটা হচ্ছে শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, একটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড অর্থাৎ ডেল্টা এন, আর একটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ভি। এবার আমরা ডিভিডেন্ড আর নট পেড হলে কিরকম হবে আমরা একটু দেখব। এবার খেয়াল করেন ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম ডিভিডেন্ড আর নট পেড, যখন লভ্যাংশ দেওয়া হবে না। তাহলে লভ্যাংশ দেন আর না দেন স্টেপ 3টা। প্রথম স্টেপ হচ্ছে শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে শেয়ার প্রাইস কত দাঁড়াবে যেটা দেখে আমরা p1 বলি। এই ক্ষেত্রে p0 এর যে সূত্র মার্কেট প্রাইস যদি দুইটা শেয়ার প্রাইস দেওয়া থাকে যে সূত্র সেই সূত্রটা ইউজ করতে হবে b1 প্লাস p1 ডিভাইড বাই 1 প্লাস কে। এই ক্ষেত্রে আমরা লভ্যাংশ দিব না, ডিভিডেন্ড আর নট পেড যেহেতু ডিভিডেন্ড 0। তাহলে ডিভিডেন্ড 0 হলে ক্যালকুলেশনে p1 দাঁড়াইলো 22 টাকা 40 পয়সা। স্টেপ 1। এবার স্টেপ 2 হবে কি নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড। এবার স্টেপ 2 খেয়াল করেন ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড, নতুন কতটুকু শেয়ার ইস্যু করতে হবে ডিভিডেন্ড আর নট পেড এই স্টেপে। তাহলে প্রথম স্টেপ ছিল
শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এবার নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড আই মাইনাস ই মাইনাস এমডি ডিভাইড বাই P1। আগে সূত্র সেম, শুধুমাত্র আয় হচ্ছে 6 লাখ টাকা, আর্নিং হচ্ছে 2 লাখ টাকা, এন্ড নাম্বার অফ ওল্ড শেয়ার হচ্ছে 1 লাখ টাকা, ডিভিডেন্ড হচ্ছে 0। তাহলে 1 লাখের সাথে 0 গুণ করলে হচ্ছে 0, তাহলে 2 লাখ টাকা বরাবর 6 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বিয়োগ হবে। আর শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দাঁড়াচ্ছে 22 টাকা 40 পয়সা। তাহলে নতুন শেয়ার ইস্যু করতে হবে 17 টাকা 17,857.11 শেয়ার। এবার ভ্যালু অফ দ্য ফার্ম ভি, স্টেপ 3 ভ্যালু অফ দ্য ফার্ম ভি খেয়াল করেন। ডিভিডেন্ড যখন দেওয়া হবে না তখন ভ্যালু অফ দ্য ফার্ম ভি করতে হয়, কত আসে আমরা ক্যালকুলেশন করে একটু দেখি। ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম। ডিভিডেন্ড আর নট পেড এই সেগমেন্টে এটা রেকর্ড স্টেপ 3 হবে। তাহলে ভি সমান সেম n প্লাস ডেল্টা n P1 মাইনাস I plus earnings divided by 1 plus K। তাহলে n ছিল 1 লাখ শেয়ার ওল্ড, নতুন শেয়ার পাওয়া গেছে 17,857.14। P1 দাঁড়াইছে 22 টাকা 40 পয়সা মাইনাস ওল্ড ইনভেস্টমেন্ট ছিল 6 লাখ টাকা, টোটাল নিউ ইনভেস্টমেন্ট প্লাস আর্নিংস ছিল 2 লাখ টাকা, ডিভাইডেড বাই 1 প্লাস 0.12। তাহলে এই ক্যালকুলেশন করলে হচ্ছে 26,40,000 সেম এদিকে 6 লাখ প্লাস 2 লাখ ডিভাইডেড বাই 1.12 বরাবর ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 20 লাখ। তাহলে লভ্যাংশ দেন আর না দেন ভ্যালু অফ দ্য ফার্ম ভি সেম। তাহলে এই দুইটা রেকর্ড 1 আমরা তিনটে স্টেপের মাধ্যমে ভ্যালু অফ দ্য ফার্ম ভি বের করে দেখিয়েছি। 3 নম্বর স্টেপটা ফাইনাল। স্টেপ 1 হচ্ছে শেয়ার প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। স্টেপ 2 হচ্ছে নাম্বার অফ শেয়ার নিউ শেয়ার টু বি ইস্যুড, নতুন কতটুকু শেয়ার ইস্যু করতে হবে। স্টেপ 3 হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ভি। তাহলে লভ্যাংশ দিল ভ্যালু অফ দ্য ফার্ম যা, লভ্যাংশ না দিল ভ্যালু অফ দ্য ফার্ম তা, সেটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। এবার আমরা লিখব সো we can say that value of the farm remains same whether dividend are paid or not। অর্থাৎ কি দাঁড়ালো, we can see that value of the firm অর্থাৎ কোম্পানির ভ্যালু remains same থাকবে whether dividend are paid or not, লভ্যাংশ দেন আর না দেন। তাহলে এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের যে কয়টা অঙ্ক আছে, যে কয়টা বুক কোয়েশ্চন আছে, সবগুলো ইম্পর্টেন্ট এবং সবগুলো করে ফেলার চেষ্টা করবেন। আশা করি এই জিনিসটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এরপরে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ বুক কোয়েশ্চন নিয়ে আমি 4 নম্বর বা 5 নম্বর ভিডিওটা দিব। তাহলে ডিভিডেন্ড পলিসি ফাইনালি সব সেগমেন্টগুলো মোটামুটি টাচ করা গেছে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে বুক কোয়েশ্চন কয়েকটা সলিউশন দিয়ে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম।